সালমান টুকু বলছেন অথরিটি নন, অতি উৎসাহী পুলিশের ওপর দায় চাপালেন আনিসুল। পলকের কান্নাকাটি। এবং সর্বশেষ জানাবো, হত্যা, জুলুম, দম্ভ ও ভণ্ডামিতে ভরা হাসিনার ১.৫ দশকব্যাপী শাসনামল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সালমান টুকু বলছেন অথরিটি নন, অতি উৎসাহী পুলিশের ওপর দায় চাপালেন আনিসুল। পলকের কান্নাকাটি। পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলে মাথা নিচু করে কাঁদছেন, কেঁপে উঠে কুঁকড়ে যাচ্ছেন। এমনকি ৬ বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন। সূত্র জানিয়েছে, পলক বলছেন মন্ত্রণালয় তিনি চালালেও কোনো কিছু তিনি একা করেননি। সব দোষ দেশ ত্যাগ করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের। হাসিনা ও জয়ের সঙ্গে মিলেই সব সিদ্ধান্ত নেওয়া হতো। ১৯ জুলাই রিকশাচালক কামাল মিয়া পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা ঘটনা পল্টন থানায় মামলা দায়ের হয়। সেই মামলায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয় পল্টন থানা পুলিশ। তবে নিরাপত্তাজনিত কারণে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়। থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে আগে থেকেই ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। তাদের প্রত্যেককেই সাধারণ বন্দীদের গারদে রাখা হয়েছে। তারা ঘুমাচ্ছেন গারদের ফ্লোরে বিছানা পেতে। ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন সবার জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের মতোই তাদেরও থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের তুলনায় তাদের সবার স্বাস্থ্যের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে জড়িত একজন কর্মকর্তা বলেছেন, আমরা এখনও সেভাবে জিজ্ঞাসাবাদ করছি না। তবে তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অর্থ পাচারের মামলা হলে বিশদ জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের খাবারের বিষয়ে জানা গেছে, ডিবি ভবনের ৭ তলায় থাকা বেকম্যান ক্যাফের খাবারই খাচ্ছেন তারা। আনিসুল ও সালমান এফ রহমান বাইরের হোটেলের খাবার চাইলেও তাকে দেওয়া হয়নি। চিকেন জাতীয় খাবার পছন্দ করেন সালমান। তিনি শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী পছন্দ করেন মাছ। তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন। কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করার পরদিন ৬ আগস্ট বিদেশে যাওয়ার সময় পলককে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। পরে ১৪ আগস্ট ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্রেপ্তারের পর থেকে ভেঙে পড়েন জুনায়েদ আহমেদ। পুলিশ কর্মকর্তাদের বলেছেন, তিনি ভাবতেই পারেননি তাকেও গ্রেপ্তার করা হতে পারে। পরে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সূত্রটি বলছে, পলকের বিরুদ্ধে ধাপে ধাপে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকা নয়-ছয় করার অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া, অপ্রয়োজনীয় অ্যাপ করার নামে টাকা হাতানোর চেষ্টা সহ সার্বিক বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। কিন্তু মন্ত্রণালয়ের সব দায় নিজের কাঁধে নিতে নারাজ পলক। প্রশ্নের জবাবে বলেন, তিনি একা একা কোনো কিছু করেননি। তার মন্ত্রণালয়ে তার উপরে সরাসরি একজন উপদেষ্টা কাজ করতেন। ওই উপদেষ্টার সঙ্গে সমন্বয় করেই সবকিছু সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। একই মামলায় পরে শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে রাখা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। পলকের মতো দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায়
নিজেদের দায় স্বীকার করেননি রিমান্ডে থাকা আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা আনিসুল হক ও সালমান এফ রহমানও। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আনিসুল হক জিজ্ঞাসাবাদের সময় কোনো প্রশ্নেরই জবাব দেননি। আর হাজার হাজার কোটি টাকা উপার্জন ও বিদেশে পাচারের বিষয়ে সালমান এফ রহমান বলেছেন, তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তাকে। সালমান জোর গলায় বলেছেন, অবৈধভাবে কোনো টাকাই বিদেশে পাচার করেননি তিনি। অন্যদিকে জিজ্ঞাসাবাদে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান খুব স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের জবাব দিচ্ছেন। সূত্র বলছে, র্যাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় রাজনৈতিক ব্যক্তিদের গুম খুনের বিষয়ে জিয়াউল হাসানকে প্রশ্ন করা হচ্ছে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে এই বিষয়ে কিছু বলা যাবে না। হত্যা, জুলুম, দম্ভ ও ভণ্ডামিতে ভরা হাসিনার ১.৫ দশকব্যাপী শাসনামল, মিথ্যাচার, সন্ত্রাস, মেকি অভিনয় ও চক্রান্তের ওপর ভর করে হাসিনার উত্থান আমি দেখেছি। হত্যা, জুলুম, দম্ভ ও ভণ্ডামিতে ভরা তার ভয়ঙ্কর স্বৈরশাসনের করুণ শিকার হয়েছি সংখ্যাগরিষ্ঠ দেশবাসীর সঙ্গে আমিও। স্বৈরাচারের হত্যাযজ্ঞে ক্রোধোন্মত্ত ছাত্র তরুণ জনসাধারণের রক্তমাখা মহাজাগরণে আমি তার পতন ও পলায়ন দেখেছি। এখন বাংলাদেশে দানবের ওপর মানবের বিজয়কে সংহত করার কঠিন সময়। এই চ্যালেঞ্জও সাফল্যের সঙ্গে মোকাবেলা করা ছাড়া জাতির সামনে আর কোনো বিকল্প নেই। যুদ্ধ জয় শেষ কথা নয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধিত বিপ্লবে অর্জিত বিজয়কে সংহত করে গণমানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব নেতৃত্বের ও সমাজের অগ্রণী অংশের। সেই দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হবার সুযোগ নেই। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সর্বস্তরের মানুষ অংশগ্রহণে জাতীয় গণযুদ্ধে উন্নীত হয়েছিল। বিজয়ের পর মুক্তিযোদ্ধারা ফিরে গিয়েছিলেন নিজ নিজ কর্মক্ষেত্রে। সেই বিষয়কে একটি মাত্র দল কুক্ষিগত ও আত্মস্থ করে গণমানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নকে হত্যা করেছিল অচিরেই। দুর্ভিক্ষ, দুঃশাসন, হত্যা, নির্যাতন ও গণতন্ত্র হত্যায় তারা নিজেদের শাসনের ইতিহাসকে করেছিল কলঙ্কিত, স্বাধীনতাকে করে তুলেছিল অর্থহীন। তাই স্বাধীনতার লক্ষ্য পূরণে এদেশে বারবার রক্তসিক্ত পরিবর্তন আনতে হয়েছে। ৭৫-৯০ সাল আমাদের জাতীয় ইতিহাসের শোণিতাক্ত পরিবর্তনের এক একটি বাঁক। প্রতিটি সফল অভ্যুত্থানের পরে গণমানুষ আবার তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবার পর নেতৃত্বের ব্যর্থতা, ভুল বা লিপ্সায় সেই বিপ্লব বারবার বেহাত হয়েছে এদেশে। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সচেতন পদক্ষেপ নিতে হবে, যাতে ২৪-এর মহা গণ বিপ্লবও আবার বেহাত ও ব্যর্থ হয়ে না যায়। হাসিনা বাংলাদেশে তার ১.৫ দশক ব্যাপী স্বৈরশাসনের ভিত্তি গড়েছিলেন ব্যক্তিপূজা, বিকৃত ইতিহাস ও কল্পনাশ্রয়ী রূপকথার মিশ্রিত কাল্ট রচনার মাধ্যমে। জনগণকে গৌণ করে এবং ব্যক্তিপূজার পৌত্তলিকতাকে মহিমান্বিত করে হাসিনার সব ভিন্ন মত দমিয়ে দিয়ে একক মত প্রতিষ্ঠার এক নিষ্ঠুর শাসন প্রবর্তন করেছিলেন। রাষ্ট্রের সব বাহিনীকে ব্যক্তিগত বা দলীয় লাঠিয়ালে পরিণত করে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক এক পারিবারিক জমিদারি কায়েম করেছিলেন। সব ক্ষমতা একক হাতে কুক্ষিগত করে জাতীয় গণযুদ্ধে অর্জিত রাষ্ট্রকে ব্যর্থ করে দিয়েছিলেন। দেদার বৈদেশিক ঋণ ও জনগণের ওপর যথেচ্ছ করারোপ করে উন্নয়নের নামে ইট, কাঠ, কংক্রিটের বিভিন্ন কাঠামো বানাতে গিয়ে ব্যয়ের এক বিপুল অংশ তারা অবাধে লুণ্ঠন করেছেন। দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। দরিদ্র মানুষের দেশের শাসকদের বিপুল বিত্ত, বৈভব ও ভোগ বিলাস আধুনিক যুগেও রাজন্য সুলভ রূপকথার জন্ম দিয়েছে। এখন সেই ব্যর্থ রাষ্ট্রের ভস্মস্তূপের ওপর আধুনিক এক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। ধীর লয়ের কোনো সংস্কার নয়, এজন্য প্রয়োজন হবে বৈপ্লবিক দ্রুতির। পুরনো ধ্যান ধারণা দিয়ে নয়, ২১ শতকের মুক্ত আলোকিত উদার চিন্তার প্রতিফলন ঘটাতে হবে সবখানে। প্রতিটি ব্যক্তিকে তিনি যত মহিমান্বিতই হন করতে হবে সমষ্টির অধীন। জনগণের মতামত ও সম্মিলিত মেধার প্রয়োগের সুযোগ অবাধ ও অবারিত করতে হবে।
দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে দেশ জাতির স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বাচনিকতাকে বাস্তবে করতে হবে রূপায়িত। ব্যক্তিগত ও পারিবারিক কাল্ট কেন্দ্রিক পৌত্তলিকতার স্থলে বহুবাচনিক ও বহুমতের সমাজ গড়ে তুলতে হবে। জাতীয় জীবনে দ্রুত গড়ে তুলতে হবে শ্রম ঘন এক কর্মযজ্ঞের সংস্কৃতি। সকলকে জবরদস্তি করে এক মতে আনার ফ্যাসিবাদী ধারার অবসান ঘটিয়ে বৈচিত্র্যের মধ্যে জাতীয় ঐক্য গঠনকে নীতি হিসেবে গ্রহণ করতে হবে। আনুগত্য ও স্তুতিকে দূরে সরিয়ে জ্ঞান, মেধা, প্রজ্ঞা, যোগ্যতা, আন্তরিকতা ও সততাকে দিতে হবে অগ্রাধিকার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।